গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আগের ক্লাসে তোমাদের তড়িৎ চুম্বকত্ব পড়িয়েছিলাম। সেখানে কী কী দেখিয়েছিলাম না, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এবং ভাইস ভার্সা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, এইগুলো আমরা বুঝেছিলাম। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা কি? ব্যাপারটা বলি যে মনে করে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্র এবং সেই চৌম্বক ক্ষেত্রে একটা বদ্ধ কুণ্ডলী আছে বা বদ্ধ পরিবাহী আছে। চৌম্বক ক্ষেত্র এবং বদ্ধ পরিবাহী এই দুটোর মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, ভাবে আমি লিখছি, একটা বুঝতে পারবো। দেখো, হয়তো এই একটা বদ্ধ পরিবাহী বা কুণ্ডলী বললাম, এইখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, আমি বললাম এন এস, একটা দণ্ডচুম্বক রাখা আছে। তাহলে এই দণ্ডচুম্বকের জন্য এই অঞ্চলে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইরকম একটা বদ্ধ কুণ্ডলী রাখা আছে। মনে করি বদ্ধ কুণ্ডলী এখানে দেখা যাচ্ছে, একটা গ্যালভানোমিটার লাগিয়েছে আমরা। গ্যালভানোমিটার কি? আর গ্যালভানোমিটার একটা যন্ত্র, যে ব্যবস্থা বা যে যন্ত্রের মাধ্যমে আমরা যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা বুঝতে পারবো। খুব সংক্ষেপে যদি বলা হয়, তা গ্যালভানোমিটার যে যন্ত্র, যে যন্ত্র মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা, অর্থাৎ আধানের প্রবাহ হচ্ছে কিনা। তাহলে এই একটা বদ্ধ পরিবাহী আছে, মনে করো বদ্ধ কুণ্ডলী আছে, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে এবং এই কুণ্ডলী কোথায় রাখা আছে না, একটা স্থির চৌম্বক ক্ষেত্রে রাখা আছে বা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। এবার আমি কি বললাম যে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহী এই দুটোর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে কিরকম? ভাবলাম যে চৌম্বকটা স্থির আছে, চৌম্বক ক্ষেত্র স্থির আছে, পরিবাহীটা হয়তো চৌম্বকের দিকে সরে আসছে অথবা চৌম্বক থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে। অথবা আমি ভাবছি যে না, পরিবাহীটা স্থির আছে, চুম্বকটি পরিবাহীর দিকে সরে আসছে অথবা পরিবাহী থেকে দূরে সরে যাচ্ছে, তাহলেও দুটোর মধ্যে আপেক্ষিক গতি থাকবে। অথবা এটাও হতে পারে যে চুম্বক এবং পরিবাহী উভয়েই গতিশীল, অর্থাৎ উভয়ই হয়তো কাছাকাছি আসতে চাইছে বা উভয়ই দূরে সরে যেতে চাইছে। তাহলে এই যে তিনটে কেস বললাম, এই তিনটে কেস মানে হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে। যদি আপেক্ষিক গতি থাকে তাহলে দেখা যাবে যে যখন আপেক্ষিক গতির সৃষ্টি হচ্ছে বা থাকছে, তখন গ্যালভানের কাঁটার বিক্ষেপ ঘটছে। অর্থাৎ গ্যালভানের কাঁটার বিক্ষেপ ঘটা মানে আমি একটু আগে বললাম যে গ্যালভানের কাঁটার বিক্ষেপ ঘটা মানে আমরা বলতে পারি কি না, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তা তড়িৎ কোথা থেকে এলো? এখানে কোনো তড়িৎ উৎস যোগ করা নেই, তড়িৎ কোষ বা অন্য কোনো তড়িৎ উৎস যোগ করা নেই। তাহলে তড়িৎটা কোথা থেকে এলো? এই যে চুম্বক এবং পরিবদ্ধ কুণ্ডলীর মধ্যে যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, এইটা কি এক কথা আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। পরিবাহী, বদ্ধ পরিবাহী বা বদ্ধ কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে আপেক্ষিক গতি বজায় থাকে, সেই আপেক্ষিক গতির জন্য সেই বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে বা বদ্ধ পরিবাহী দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বলের জন্ম হয় বলতে গেলে। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। আবার একবার বলি, ব্যাপারটা কি না, যে বদ্ধ কুণ্ডলী বা বদ্ধ পরিবাহী এবং একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে আপেক্ষিক গতি থাকে, তা সেই বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। এবার ভাবো, যে তড়িৎচালক বল আবিষ্ট হলো, সেই তড়িৎচালক বল এই বদ্ধ পরিবাহীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি ঘটাবে। সেই প্রবাহটাকে বলবো আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ। যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো, সেই তড়িৎচালক বলটা আমরা বলছি কি না আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল। আর এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহকে বলা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে, সেটা হচ্ছে না আবিষ্ট তড়িৎ প্রবাহ। কোথায় সৃষ্টি হবে? সে বদ্ধ পরিবাহী বা বদ্ধ কুণ্ডলী যেটা আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা বললাম কি যে
চৌম্বক ক্ষেত্র এবং বদ্ধ পরিবাহীর মধ্যে যে আপেক্ষিক গতি থাকে, তো সেই আপেক্ষিক গতির জন্য এই কুণ্ডলী দুই প্রান্তে বা পরিবাহী দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। যে তড়িৎচালক বলটা বলেছে আবিষ্ট তড়িৎচালক বল, সেই আবিষ্ট তড়িৎচালক বল এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করছে সেটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। এবার কেন হয় এই যে তড়িৎ শক্তি উৎপন্ন হলো? আমরা আগে শিখেছি শক্তি সংরক্ষণ সূত্র থেকে যে শক্তিকে সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না। তাহলে হঠাৎ করে এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হলো কোথা থেকে, কিভাবে হলো, সেই ঘটনাটা কি, সেটা বুঝতে গেলে প্রথম আমাদের একটা জিনিস শিখতে হবে যে চৌম্বক প্রবাহ। এই একটা টার্ম আসবে যে চৌম্বক প্রবাহ কি, অর্থাৎ আমি লিখছি এখানে যে চৌম্বক প্রবাহ কি না, চৌম্বক প্রবাহ কি প্রথমে জানতে হবে। চৌম্বক প্রবাহ কি, ভাবো যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ আমি যে বললাম যে এই একটা চুম্বকে লিখেছিলাম এন এস, এই একটা দণ্ডচুম্বক ছিল, তাহলে এই দণ্ডচুম্বকের জন্য এই চারপাশে একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন তলের সাপেক্ষে লম্বভাবে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তলকে চিন্তা করছি, সেই তলের লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা অতিক্রম করে যাবে সেই সংখ্যাটা বলা হচ্ছে চৌম্বক প্রবাহ। অর্থাৎ এই যে একটা চৌম্বক, ভাবো এইটা দণ্ডচুম্বক, আমি বলছি এইটা যেটা দণ্ডচুম্বক এন এস যেটা বলেছি, তাহলে এই দণ্ডচুম্বকের একটা চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। এই চৌম্বক ক্ষেত্রে আমি একটা তল চিন্তা করলাম, এই একটা তল, হাতে তালুটা মনে করা তল, এটা হতে পারে এরকম, এরকম হতে পারে, এরকম হতে পারে। সেই তলকে লম্বভাবে যতগুলো বলরেখা ক্রস করে যাবে, সেই তলকে লম্বভাবে যতগুলো বলরেখা ক্রস, লম্বভাবে মানে কি, যে এরকম হতে পারে, এই যে লম্বভাবে, তাহলে এইরকম ভাবে মোট কত সংখ্যক বলরেখা অতিক্রম করছে, যত সংখ্যক বলরেখা অতিক্রম করবে সেই সংখ্যাটাকে বলা হবে যে এই অঞ্চলে চৌম্বক প্রবাহ। তাহলে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন তলের সাপেক্ষে লম্বভাবে মোট যত সংখ্যক বলরেখা অতিক্রম করে সেই সংখ্যাটাকে বলা হবে সেই চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রবাহ। এইবার যেটা বক্তব্য হচ্ছে, যদি এই চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে কার সাপেক্ষে না, সময়ের সাপেক্ষে, অর্থাৎ সময়ের সাপেক্ষে ওই চৌম্বক প্রবাহ মানে অতিক্রান্ত বলরেখার সংখ্যার যদি পরিবর্তন ঘটে, তাহলে ওই যে কুণ্ডলী দেখাচ্ছিলাম বা পরিবাহী দেখাচ্ছিলাম তার দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে। অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে মূল কারণ, সময়ের সাপেক্ষে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে মূল কারণ। সেটা কিভাবে হবে দেখো, দেখাচ্ছে আমাদের যে এইটা মনে হয় চৌম্বক দণ্ডচুম্বক আছে, তো এর চাপের চৌম্বক ক্ষেত্র আছে, এখানে আমরা একটা বদ্ধ কুণ্ডলী আমি আঁকলাম, এখানে একটা বদ্ধ কুণ্ডলী আমি এঁকেছি, এইখানে বলো না বেরো, তাহলে কি বললাম যে বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহে যদি পরিবর্তন ঘটে তাহলে তড়িৎ চুম্বকের আবেশ ঘটনাটি ঘটবে। এবার যে ছবি দেখি দেখো, এটা একটা বদ্ধ কুণ্ডলী, সেই এটাও সেম কুণ্ডলী, কিন্তু এই কুণ্ডলীটার অবস্থান পরিবর্তন করে এখানে নিয়ে এসেছি, বা এই কুণ্ডলীকে অবস্থান পরিবর্তন করে এখানে নিয়ে গেছে। যাই হোক, এই যে এন এস দণ্ডচুম্বক আছে তার জন্য এইগুলো চৌম্বক বলয় আমি এঁকেছি। দেখো কুণ্ডলী যখন এই অবস্থানে আছে তখন কুণ্ডলীর মধ্যে দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করেছে না, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি বলরেখা অতিক্রম করছে। কুণ্ডলীটিকে যদি আমি দণ্ডচুম্বকের দিকে সরিয়ে নিয়ে আসি, কতগুলো বলরেখা অতিক্রম করছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বলরেখা অতিক্রম করছে। অর্থাৎ যখন কুণ্ডলীটিকে আমি চুম্বকের দিকে সরিয়ে নিয়ে এলাম তখন অতিক্রান্ত বলরেখার সংখ্যা বৃদ্ধি পেল, বা বিপরীতভাবে বলি কুণ্ডলীটিকে যদি চুম্বক থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে বলরেখার সংখ্যা, অতিক্রান্ত বলরেখার সংখ্যা কমে যাচ্ছে। ঠিক একইভাবেই আমি বললাম কুণ্ডলীটি ফিক্সড, দণ্ডচুম্বকটিকে কাছে সরিয়ে নিয়ে যাচ্ছি তাহলে এই কুণ্ডলীর মধ্যে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বাড়বে। যদি কুণ্ডলী দণ্ডচুম্বকটি কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কমবে। বা কুণ্ডলী এবং দণ্ডচুম্বক উভয়কেই যদি গতিশীল করা হয়, অর্থাৎ উভয় মুখোমুখি হচ্ছে বা উভয়ই দূরে সরে যাচ্ছে, তাহলে কিন্তু চৌম্বক অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা দেখি চৌম্বক প্রবাহর কিন্তু পরিবর্তন ঘটছে। এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে এটাই হচ্ছে তড়িৎ চুম্বক আবেশের মূল কারণ। এই যে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে, এই যে তড়িৎ চুম্বক আবেশ ঘটনা বিজ্ঞানী ফ্যারাডে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, এবং তিনি এই যে তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত দুটো সূত্র ব্যক্ত করেছিলেন। প্রথম সূত্রটি কি বলছে যে সময় সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে,
কার মধ্য দিয়ে? কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে। তাহলে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে সেই কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ফ্যারাডের প্রথম সূত্র বলছি কি, না কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে অবশ্যই সময়ের সাপেক্ষে, তাহলে সেই কুণ্ডলীর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। 2 নম্বর সূত্র কি বলছে, যে এই যে আবিষ্ট তড়িৎচালক বল হলো তার মানটা কিভাবে জানবো? না, সময়ের সাপেক্ষে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে আবিষ্ট তড়িৎচালক বল। অর্থাৎ কুণ্ডলীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল সময়ের সাপেক্ষে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তা সূত্র দুটিকে আবার বলছি, ভালোভাবে শুনবে, পরীক্ষায় পড়তে পারে এই সূত্র দুটো। যে 1 নম্বর সূত্র বলছে যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হবে, মানে যতক্ষণ ধরে এই চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে ততক্ষণ পর্যন্ত এই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন বন্ধ হয়ে গেল, আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে। তারপর বলছে 1 নম্বর সূত্রটা, যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে সে কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ ঘটবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। 2 নম্বর সূত্রে কি বলা হচ্ছে, যে এই আবিষ্ট তড়িৎচালক বলের মান সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বলের মান সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতিক। আমরা চৌম্বক প্রবাহকে সাধারণত এই ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা বলে ফাই চিহ্ন। তোমরা শিখবে অনেক চিহ্ন আছে, তোমরা আলফা, বিটা, থিটা শিখেছো, তাই এটা চিহ্নটা ফাই। তাই চৌম্বক প্রবাহ আমরা ফাই দিয়ে চিহ্নিত করি। তাই চৌম্বক প্রবাহের পরিবর্তন কি বলবো, না ডি ফাই। ডি ফাই এটা আমাদের অঙ্কের নিয়ম হয়, যদি 11-12 যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তখন এর সময় বিশেষ পরিচিত হতে দেখবে। তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন যে ডি ফাই, আমি সময়ের পরিবর্তন কি বললাম, না ডিটি। অর্থাৎ ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়ের পরিবর্তন, তার সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে ডি ফাই। তা দ্বিতীয় সূত্রে কি মানটা কি হলো, না আবিষ্ট তড়িৎচালক বল ই প্রপোর্শনাল ডি ফাই ডিটি। অর্থাৎ সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান। অর্থাৎ প্রতি একক সময়ে কতটা চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে এইটাই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের সাথে সমান, বা আবিষ্ট তড়িৎচালক বল এই পরিবর্তন হারের সাথে সমানুপাতিক হবে। তার আমি আবার আরো বলছি, যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখা সংখ্যা বা চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে কুণ্ডলীর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং এই আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। আর 2 নম্বর সূত্র বলা হচ্ছে, যে বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে এই যে ফ্যারাডের দুটো সূত্র আমরা শিখছি বা শিখলাম, সেই দুটো সূত্রের প্রথম সূত্র দেখো যে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণটাকে ব্যাখ্যা করছে, যে কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটনা ঘটছে বা আবিষ্ট তড়িৎচালক বলের উৎপত্তি ঘটছে। অর্থাৎ প্রথম সূত্র তড়িৎ চুম্বকীয় আবেশের কারণকে ব্যাখ্যা করছে, আর দ্বিতীয় সূত্র যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেই তড়িৎচালক বলের মানটাকে প্রকাশ করছে। তাই ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ ব্যাখ্যা করে, আর দ্বিতীয় সূত্র হচ্ছে যে আবিষ্ট তড়িৎচালক বলের মান আমরা এই দ্বিতীয় সূত্র জানতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো সূত্র শিখলাম। এরপরে আর একটা সূত্র আছে যেটা বিজ্ঞানী লেঞ্জের সূত্র বলা হয়। তাহলে এই দুটো সূত্র পরে বিজ্ঞানী লেঞ্জের সূত্র কি, লেঞ্জের সূত্র বক্তব্য হচ্ছে যে যদি এই যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো, সেই আবিষ্ট তড়িৎচালক বল যদি কুণ্ডলীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, তার তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিক থাকবে, কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে এটাই এই সংক্রান্ত লেঞ্জের সূত্র। বিজ্ঞানী লেঞ্জ কি বলছেন, যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে করে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো
এই আবিষ্ট তড়িৎ প্রবাহ সেই কারণটাকেই বাধা দেবে। আবার বলছি যে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল এমন দিকে তড়িৎ প্রবাহ ঘটাবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে যাতে করে সেই তড়িৎ প্রবাহ তার সৃষ্টির কারণকে বা উৎপত্তির কারণকে বাধা দেবে। আরও বলছি যে কোনো বদ্ধ কুণ্ডলীর দুই প্রান্তে যে তড়িৎচালক বলটি আবিষ্ট হবে সেই আবিষ্ট তড়িৎচালক বল সেই কুণ্ডলীর মধ্য দিয়ে এমন দিকে তড়িৎ প্রবাহ ঘটবে বা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে করে সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ তার সৃষ্টির কারণকে বা উৎপত্তির কারণকে বাধা দেবে। এবার এই যে লেন্জের সূত্র শিখলাম এটাকে আমরা ব্যাখ্যা করতে বা বুঝতে হবে শক্তি সংরক্ষণ সূত্র থেকে। শক্তি সংরক্ষণ সূত্র কি বুঝবো? যে ভাবো আমি ছবিটাকে পরিষ্কার করছি না, যে ওই একটাই কুণ্ডলী নিয়ে আসছি, একটা কুণ্ডলী আছে, একটা দণ্ডচুম্বক আসানোর পর এখানে একটা কুণ্ডলী ছিল, সে আগে ছবিটা মনে করো, আর এখানে দণ্ডচুম্বক নিয়ে আসছি এন এস দণ্ডচুম্বক। এবার এই দণ্ডচুম্বক যদি কুণ্ডলীর দিকে সরিয়ে নিয়ে যায় তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটবে। এটা আমরা ফ্যারাডের সূত্র থেকে দেখলাম। এবার লেন্জের সূত্র কি বলছে না তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটবে, ক্লকওয়াইজ ঘটবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘটবে, এটাকে লেন্জের সূত্রে ব্যাখ্যা করতে হবে। এবং সেটা আমরা কিভাবে ভাববো না শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী ভাববো। সেটা কিরকম জিনিস ভাবো, আমি এখানে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হলো মানে তড়িৎ শক্তি উৎপন্ন হলো। আমি একটু আগে প্রথম দিকে বলেছিলাম যে এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। আমরা শক্তির সংরক্ষণ সূত্রতে জানি শক্তির সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। তাহলে এখানে যে তড়িৎ শক্তি উৎপন্ন হলো, কি করে তড়িৎ শক্তি উৎপন্ন হলো? তাহলে নিশ্চয়ই অন্য কোনো প্রকার শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, যেটা আমরা চোখে চেয়ে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। অর্থাৎ এখানে শক্তি রূপান্তর ঘটছে, শক্তি কিন্তু আমরা সৃষ্টি করতে পারিনি। কি শক্তি রূপান্তর ঘটছে ভাবো, এই যে দণ্ডচুম্বকটা যদি আমি কাছে সরিয়ে নিয়ে যাব তাহলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, সেই তড়িৎ প্রবাহ লেন্জ কি বলছেন, বিজ্ঞানী লেন্জ তিনি বলছেন যে এমন দিকে হবে যাতে সৃষ্টির কারণকে বাধা দেবে। অর্থাৎ এখানে যে তড়িৎ প্রবাহ কেন সৃষ্টি হলো না দণ্ডচুম্বকটা কাছে সরে যাচ্ছিল বলে তড়িৎ প্রবাহ ঘটছিল। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ তার সৃষ্টির কারণকে বাধা দেবে, মানে দণ্ডচুম্বকটাকে কাছে যেতে বাধা দেবে। তা যদি কাছে যেতে বাধা দিচ্ছে সেই বাধাটাকে কাটিয়ে আমাকে কাজ করতে হচ্ছে যাতে দণ্ডচুম্বকটা কাছে সরে যায়। তাহলে আমি যে কাজটা করছি, যে শক্তিটা খরচ করছি, দ্যাট ইজ যান্ত্রিক শক্তি, সেই শক্তির এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি লেন্জের সূত্র কি শিখলাম যে আবিষ্ট তড়িৎ প্রবাহ তার সৃষ্টির কারণকে বাধা দেবে। কেন সৃষ্টি হলো? দণ্ডচুম্বকটা তার কাছে সরে যাচ্ছিল বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ ঘটলো। তাহলে তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে করে এই দণ্ডচুম্বক যেন কাছে যেতে বাধা পায়। যদি দণ্ডচুম্বকটাকে আমাদের কুণ্ডলীর কাছে নিয়ে যেতে হয় তাহলে সে বাধাকে কাটিয়ে আমাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ বাধার বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হবে, অর্থাৎ আমাকে শক্তি খরচ করতে হবে। তাহলে আমি যে শক্তিটা খরচ করব সেই শক্তিটা এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ক্লিয়ার? এবার যদি আমাকে বাধার বিরুদ্ধে কাজ করতে হবে এখানে বাধা দেবে, তাহলে এইখানে এস মেরু, তাহলে এখানে নিশ্চয়ই একটা এস মেরুর প্রভাব কাজ করবে যাতে করে এস মেরু এই এস মেরুর কাছে যেতে বাধা দেবে। তাহলে এইখানে যদি এস মেরুর প্রভাব কাজ করতে হয় তাহলে কোন দিকে তড়িৎ প্রবাহ ঘটাতে হবে আমি আগের দিনের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। যদি এখানে এস মেরুর প্রভাব সৃষ্টি করতে হয় অবশ্যই এই কুণ্ডলীর মধ্যে দিয়ে ক্লকওয়াইজ অর্থাৎ দক্ষিণাবর্তী কারেন্ট ফ্লো করবে। আমি ছবিটা আপনার মনে করে দেখো, আমি ছবিটা আরেকটা লিখে দিচ্ছি মনে করার জন্য। যদি ক্লকওয়াইজ কারেন্ট এইভাবে ফ্লো করে তাহলে এই দাগ দিয়েছিলাম, দেখুন মুছে দিয়েছিলাম, দেখো এস মেরু হয়ে গেল এটা। তাহলে এই ক্ষেত্রে ক্লকওয়াইজ কিন্তু কারেন্ট ফ্লো করবে যাতে করে এখানে এস মেরু উৎপন্ন হবে, সেই এস মেরু এই এস মেরু যাওয়া গতিশীল হওয়ার প্রক্রিয়াটাকে বাধা দেবে। সেই বাধা কাটিয়ে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে আমি শক্তি খরচ করব, সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক একইভাবে দেখো, যদি এই দণ্ডচুম্বকটা এদিকে সরিয়ে নিয়ে আসি, অর্থাৎ দণ্ডচুম্বকটাকে মনে করো আমি এই দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আপেক্ষিক গতি সৃষ্টি, এই দিকে যদি সরিয়ে নিয়ে যায় তাহলে আপেক্ষিক গতি সৃষ্টি হবে। তাহলে আপেক্ষিক গতি সৃষ্টি মানে আবার তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই তড়িৎ প্রবাহ কোন দিকে হবে যাতে সৃষ্টির কারণকে বাধা দেবে। কি কারণে সৃষ্টি হচ্ছিল? দণ্ডচুম্বকটা দূরে সরে যাচ্ছিল বলে সৃষ্টি হচ্ছিল, তা সেই দূরে সরে যাওয়াটা বাধা দেবে। অর্থাৎ এইখানে দূরে সরে যাওয়া মানে কি, তাহলে এখানে বাধা দিতে হয় তাহলে অবশ্যই এখানে এন মেরু সৃষ্টি হতে হবে।
এখানে এন মেরু যদি সৃষ্টি হয় তো এন মেরু এই এস মেরুকে আকর্ষণ করবে, অর্থাৎ একে এই দিকে টানবে, কিন্তু আমি এই দিকে সই নিয়ে যাচ্ছি, তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। যখনই কাজ করবো সেই কাজটা শক্তিটা খরচ হবে এবং এখানে জানতে যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ তখন যদি এখানে এন মেরু সৃষ্টি হতে হয় তাহলে তড়িৎ প্রবাহের দিকটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ তখন কি হবে বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ এই দণ্ড চুম্বকের কাছে সরিয়ে গেলে এখানে একরকম মেরু প্রভাব কাজ করবে, যদি দূরে সরিয়ে যায় ঠিক বিপরীত মেরু প্রভাব কাজ করবে। যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই আমাকে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, এবং যে কাজটা করব দ্যাট ইজ আমি যে শক্তিটা খরচ করব সেই যান্ত্রিক শক্তিটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণের বিচারে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। বিজ্ঞানী লেঞ্জ বলেই দিয়েছেন যে তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে ওটা সৃষ্টির কারণকেই বাধা দেবে, এবং এই বাধা দেওয়ার ক্ষমতা এখান থেকে কিন্তু আমরা শক্তি সংরক্ষণ সূত্রকে প্রতিষ্ঠা করতে পারি। এরপর যেটা আসছে যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমরা আগে তড়িৎ প্রবাহ দুটো ভাগে ভাগ করতে পারি, যে যদি লিখি অর্থাৎ তড়িৎ চুম্বক আবেশ, তড়িৎ প্রবাহ যদি হয় তড়িৎ প্রবাহ সেটা দুই ভাগে আমরা ভাগ করি, একটা সমপ্রবাহ বা ইংরেজিতে বলে ডিসি ডিরেক্ট কারেন্ট, আর একটা পরিবর্তী প্রবাহ বা বিপরীত প্রবাহ। পরিবর্তী প্রবাহ বা এখানে আমরা ইংরেজি বলি এসি, আমরা বলি ডিসি কারেন্ট, এসি কারেন্ট বলি। এই ডিসি সমপ্রবাহী উৎস কি আমরা তড়িৎ কোষ বা ব্যাটারি যেটা বলি, তড়িৎ কোষ, ব্যাটারি, সৌর কোষ, এগুলো যে ডিসি প্রবাহের উৎস। আর এসি প্রবাহের উৎস আমাদের জল বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখানে আমরা এসি তড়িৎ উৎপন্ন করি। আমাদের বাড়িতে যে তড়িৎটাকে ব্যবহার করি তাহলে এসি তড়িৎ। তাহলে এই যে সমপ্রবাহ এবং পরিবর্তিত প্রবাহ বলতে কি বুঝবো? সমপ্রবাহটা কি? সমপ্রবাহ অর্থাৎ সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের দিক কিন্তু অপরিবর্তিত থাকবে, মান হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু দিক কিন্তু কখনোই পরিবর্তন ঘটবে না, অর্থাৎ নির্দিষ্ট দিকেই তড়িৎ প্রবাহিত হবে। কিরকম মনে করো এখানে রোদ আছে, এই রোদের দুই প্রান্তে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। তা ব্যাটারির নিয়ম কি? সবসময় যে বড় দাগ দিয়ে হয় ধনাত্মক মেরু, ছোট দাগ দিয়ে ঋণাত্মক মেরু। তার যদি লিখি এটা পজিটিভ নেগেটিভ, তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহিত হবে সবসময়। এটা নিয়ম আমরা যখন প্রবাহিত তড়িতে প্রথম দিকে শিখেছি। তাহলে এই যে ব্যাটারি সবসময় এই ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহ করবে। অবশ্যই সময় যত পেরিয়ে যাবে এই ব্যাটারি কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে তড়িৎ প্রবাহের মানটা হয়তো আস্তে আস্তে কমবে, কিন্তু দিক কিন্তু সবসময় একই দিকে থাকবে। অর্থাৎ সময় যত পেরিয়ে যাবে দিকের মান কিন্তু কখনোই পরিবর্তন হবে না। যদি প্রবাহের মানটা নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে লেখাটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এইদিকে মনে করো সময়কে প্রকাশ করলাম, সময়, এইদিকে তড়িৎ প্রবাহ, এইদিকে তড়িৎ প্রবাহ, তাহলে এইভাবে সমান্তরাল সরলরেখা আসবে, সময়ের সাথে সমান্তরাল সরলরেখা আসবে। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহের মান এই মানটা সময়ের সাথে কিন্তু ফিক্সড, সময় পেরিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এই তড়িৎ প্রবাহের মান কিন্তু পরিবর্তন হচ্ছে না যদি এই ব্যাটারি ক্ষমতা সাফিসিয়েন্ট থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্দিষ্ট মান থাকবে। তখন হচ্ছে যে এই তড়িৎ প্রবাহের লেখাটা সময়ের সঙ্গে সমান্তরাল হবে। অপরদিকে পরিবর্তী প্রবাহে কি ঘটনা ঘটবে না, সময়ের সাপেক্ষে পর্যায়ক্রমে দিকের পরিবর্তন ঘটবে এবং মানও নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হবে, কখনো বাড়বে কখনো কমবে। অর্থাৎ সময়ের সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে দিক পরিবর্তন ঘটবে এবং মানেরও হ্রাস বৃদ্ধি ঘটবে যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, সেই তড়িৎ প্রবাহ আমরা বলবো পরিবর্তী তড়িৎ প্রবাহ। যে তড়িৎ প্রবাহের মান এবং দিক সময়ের সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় বা দিকটা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় এবং মানটা পর্যায়ক্রমিকভাবে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, সেই তড়িৎ প্রবাহ হলো পরিবর্তী তড়িৎ প্রবাহ। আবার বলছি, যে তড়িৎ প্রবাহের দিক সময়ের সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় এবং মান নির্দিষ্ট সময় অন্তর বা ওটাই পর্যায়ক্রমিকভাবে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, সেই তড়িৎ প্রবাহটা পরিবর্তী তড়িৎ প্রবাহ। তা এটা যদি লেখো টানি কেমন হবে, ভাবো এরকম, এই দুটো সময় আর এই দুটো হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এইটা কি বললাম, দিকটা পরিবর্তন হবে এবং মানটা হ্রাস বৃদ্ধি, অর্থাৎ মান বাড়তে কমছে, জিরো হলো, আবার দিকটা পরিবর্তন হলে বাড়লো, আবার ঠিক এইভাবে পরিবর্তন হবে।
দেখো এখানে মান 0 ছিল, আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, আবার কমছে কমতে 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 0 হলো, দিয়ে দিক পরিবর্তন ঘটে গেল। বিপরীত দিকে বাড়তে 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 ম্যাক্সিমাম হলো, আবার কমতে 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 0 হলো, আবার দিক পরিবর্তন ঘটলো, বাড়লো, আবার কমতে কমতে 0 হলো। এইভাবে সময়ের সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে দিকেরও পরিবর্তন করবে এবং মানটাও হ্রাস বৃদ্ধি করবে, এবং এই তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবর্তী তড়িৎ প্রবাহ। তাহলে এই যে সমপ্রবাহ বা পরিবর্তী প্রবাহ আমরা যে বললাম, আমি একটা উদাহরণ দিলাম যে সমপ্রবাহ হচ্ছে যে তড়িৎ কোষ। এখন সমপ্রবাহ পরিবর্তী প্রবাহ এটা আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব, যে একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা বলা হচ্ছে ডায়নামো বা জেনারেটর, অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি উৎস। তোমরা দেখেছো বিভিন্ন প্যান্ডেলে, পুজো প্যান্ডেল হোক, বিয়ের প্যান্ডেল হোক, বিভিন্ন জায়গায় দেখবে যে জেনারেটর ইঞ্জিন বলা হয়, চালিয়ে দেওয়া হয়, সেখানে তড়িৎ শক্তি বেরিয়ে আসে, সেই তড়িৎ শক্তি দিলে আমরা আলো পাখা সমস্ত কিছু কাজ করা হয়। তা সেই ব্যবস্থা জেনারেটর। সেই জেনারেটরের মূল নীতি কি না, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে আমরা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। কিসে না, বৈদ্যুতিক জেনারেটর। বৈদ্যুতিক জেনারেটর এটা খুব ডিটেলসে আমি বলবো না, কারণ এত ডিটেলসে নিলে চাপ পড়বে, কারণ পরীক্ষাতে অত ডিটেলস তোমাদের আসবে না। যদি 11-12 কেউ সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করবে তখন দেখবে এই ব্যাখ্যাগুলো সব ডিটেলসে পাবে। এখন তোমাদের সাপেক্ষে যেটুকু দরকার আমি সেইটুকু বলছি, বেশি কিছু বলবো না। তো বৈদ্যুতিক জেনারেটর বা বৈদ্যুতিক ডায়নামো এটা একটা ব্যবস্থা। কিরকম ব্যবস্থা না, যে ব্যবস্থার মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো হচ্ছে একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। সেটা কি করা হয় না, একটা শক্তিশালী ক্ষেত্র চুম্বক থাকে, NS একটা চুম্বক থাকে, শক্তিশালী ক্ষেত্র চুম্বক, এবং স্থায়ী স্থির অবস্থায় থাকে, কোনো পরিবর্তন হয় না। এই চুম্বকের মাঝে একটা কয়েল থাকে, একটা কয়েল। এই কয়েলটাকে ঘোরানো হয়, অর্থাৎ কয়েলটা ঘূর্ণন গতি হয়। যখনই কয়েলটার ঘূর্ণন গতি সৃষ্টি করা হবে তখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কয়েলটা ঘুরতে থাকে, তা প্রতি মুহূর্তে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। স্থির চৌম্বক ক্ষেত্রে একটা ঘূর্ণায়মান কুণ্ডলী বা ঘূর্ণায়মান কয়েল, তার এই তলের সামনে প্রতি মুহূর্তে কি হবে না, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। যখনই চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে তখনই এই কয়েলটির দুই প্রান্তে তড়িৎ চালক বল আবিষ্ট হবে, এবং সেই তড়িৎ চালক বল কাজে লাগিয়ে আমরা আউটপুটে আমরা এই তড়িৎ শক্তি বিভিন্ন কাজগুলোকে করতে পারবো। তো মূল নীতি হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ, সে শক্তিশালী এবং স্থায়ী ক্ষেত্র চুম্বক থাকে, সেই ক্ষেত্র চুম্বকের মধ্যে একটা তড়িৎবাহী কুণ্ডলী, তড়িৎবাহী বলে তড়িৎ পরিবাহী কুণ্ডলীকে ঘোরানো হয়, এবং কুণ্ডলীটি ঘুরতে থাকলে এখানে এই কুণ্ডলী ঘুরলে যে যান্ত্রিক শক্তি, ঘোরাতে যে যান্ত্রিক শক্তিটা খরচ হয়, সেই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের বাইরে তড়িৎ প্রবাহের উৎস হিসেবে কাজ করে। এটা হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর। এবার যদি এই যে এই কয়েলের ঘূর্ণনটা, এবার এখানে আমি আউটপুটে টেনে নেবো মনে করো, এটা একটা পোল, এটা একটা পোল হবে। তো এই যে এইখানে যখন নেব, তো এই গঠনের উপর ভিত্তি করে আমরা ডিসি ডায়নামো হতে পারে, আবার এসি ডায়নামো হতে পারে। মূল নীতিটা কিন্তু একই, শুধুমাত্র আউটপুট আমরা নেব, টেনে নেব, তখন কিছু গঠনগত পার্থক্য হয়। সেই গঠনগত পার্থক্যের জন্য আউটপুটে আমরা ডিসি ভোল্টেজও পেতে পারি অথবা এসি ভোল্টেজ পেতে পারি। যদি আউটপুটে ডিসি ভোল্টেজ পাই তখন জেনারেটর হবে ডিসি জেনারেটর বা ডিসি ডায়নামো। যদি এসি ভোল্টেজ পাই তাহলে জেনারেটর হবে এসি জেনারেটর বা এসি ডায়নামো। মূল নীতি কিন্তু একই, যে তড়িৎ চুম্বক আবেশ সেটা শক্তিশালী স্থায়ী ক্ষেত্র চুম্বক আছে, সেই ক্ষেত্র চুম্বক একটা পরিবাহী কয়েলকে ঘোরানো হয়, এবং ঘুরলে প্রতি মুহূর্তে চৌম্বক প্রবাহে পরিবর্তন ঘটবে। এই চৌম্বক প্রবাহে পরিবর্তন ঘটলে কিন্তু এখানে আবিষ্ট তড়িৎ চালক বল উৎপন্ন হয়। এটা মূল নীতি, সেই এসি হোক, এসি জেনারেটর হোক, আর ডিসি জেনারেটর হোক। এবার গঠনগত ভেদে আমরা পার্থক্য করতে পারি। এই প্রশ্নে একটা কথা বলে দিই, যে আগে আমরা যে তড়িৎ চুম্বকত্ব মানে তড়িতের উপর চুম্বকের ক্রিয়া বা চুম্বকের উপর তড়িতের ক্রিয়া যাই বলে না কেন, চুম্বকের সঙ্গে মনে করে দেখো পরিবাহী তারটা সমান্তরাল ছিল। চুম্বকের সঙ্গে বা চুম্বক শলাকার সঙ্গে যাই বা চুম্বকের সঙ্গে পরিবাহী তারটা সমান্তরাল ছিল, তার ফলে এর উপর এদের মধ্যে পারস্পরিক বল ক্রিয়া করছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের তড়িৎ চুম্বক আবেশ যেটা শেখাচ্ছে আজকে, এই ক্ষেত্রে মনে রাখবে সব সময় এই কুণ্ডলীটিকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্মুখ মনে থাকতে হবে।
ভাবো এই যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এর সাথে আমার হাতের তালুটা যদি চৌম্বক কুণ্ডলীর তলটা হয়, তাহলে ঠিক এই সম্মুখীন থাকলে তবে চৌম্বক বলরেখাগুলোকে এর তলের মধ্যে ক্রস করে যাবে। যদি এর সঙ্গে সমান্তরাল হয়ে যায় কখনোই কিন্তু চৌম্বক বলরেখা এই তলকে ভেদ করে যেতে পারবে না। সেখানে মাথায় রাখবে যে কুণ্ডলীটিকে অবশ্যই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকতে হবে, বা সমকোণে যে তল থাকবে সেই তল চিন্তা করতে হবে, তবে তড়িৎ চুম্বক আবেশ ঘটনাটি ঘটবে। এই ক্ষেত্রে সেটাই হচ্ছে যে এন থেকে এস এর দিকে আমি চৌম্বক ক্ষেত্রের দিক আছে, এটা যদি এস হয় এটা এন হয়, তাহলে এন থেকে এস এর দিকে তড়িৎ চৌম্বকের দিক, তাহলে এইখানে এই কয়েলটাকে আমাকে এইভাবে প্লেস করলে হবে না, কয়েলটাকে আমাকে কিন্তু এইভাবে প্লেস করতে হবে, অর্থাৎ এইভাবে প্লেস করতে হবে। প্রতি মুহূর্তে এই কয়েলটাকে ঘুরবে এমনি করে, ঘোরা মানে কি এই বলরেখা কাটতে কাটতে ঘুরবে প্রতি মুহূর্তে। কিন্তু কয়েলটা যদি আমি এইভাবে দিই, এইভাবে ঘোরালে কিন্তু হবে না, তাহলে একই সঙ্গে বলরেখা ক্রস করছে। অর্থাৎ কয়েলটাকে আমাকে এইভাবে দিয়ে আমি যখনই ঘোরাবো, অর্থাৎ কয়েলটাকে এই থাকছে, এই যে ঘোরাচ্ছে, এই ঘোরানোর ফলে কিন্তু চৌম্বক বলরেখার সংখ্যা করে চৌম্বক বলরেখা অতিক্রম করবে, কেটে যাবে, কেটে বেরিয়ে যাবে, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। অর্থাৎ যে চুম্বক ক্ষেত্র হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রে এই যে এইভাবে কয়েলটা রাখলাম, তাহলে এই যে কয়েলটা ঘুরছে, তা ঘোরা মানে এই কয়েল চুম্বকগুলো কাটতে কাটতে বেরিয়ে যাচ্ছে, কাটতে কাটতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে একবার কাটলো, এলো, আবার এখানে কাটলো, তাহলে এইভাবে কিন্তু কয়েলটাকে ঘোরাতে হবে। সেই কারণে দেখবে যেখানে জেনারেটর বা ইঞ্জিন চালানো হয়, আগে বাইরে ইঞ্জিনটাকে স্টার্ট করে দেওয়া হয়। ইঞ্জিনটা স্টার্ট করলে ইঞ্জিনের মাধ্যমে এই কয়েলটাকে ঘোরানোর ব্যবস্থা করা হয়। অর্থাৎ ইঞ্জিনটা চালাতে গেলে যে শক্তিটা খরচ করলাম সেই শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই যে জেনারেটর শিখলাম, এই আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমরা তড়িৎ শক্তি কি উৎপন্ন করি না, আমরা দেখি যে নাম শুনে যাবে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র। সেখানে মূল নীতিটা কিন্তু জেনারেটর নীতিরই মূল নীতি, আমরা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবো। অর্থাৎ একটা শক্তিশালী ক্ষেত্র চুম্বক থাকবে, সেখানে একটা পরিবাহী কুণ্ডলীকে আবর্তিত করব। এবার সেই পরিবাহী কুণ্ডলীর যে অক্ষটা থাকবে সেই অক্ষের সঙ্গে, অর্থাৎ সাপোজ এইটা একটা পরিবাহী কুণ্ডলী ছিল, মনে করো এটা মনে করো একটা পরিবাহী কুণ্ডলী আছে, তাহলে এই হচ্ছে এর অক্ষটা। এই অক্ষের এই প্রান্তে কিছু পাকনা মতো ব্লেড লাগিয়ে দেওয়া হবে, এবং এই যে ব্যবস্থা, এই যে পাকনার মতো ব্লেড সিস্টেম করা হলো, এই ব্যবস্থাকে সংক্ষেপে বলে টারবাইন। এই পাকনার মতো ব্লেড সিস্টেম হচ্ছে কি না টারবাইন। তাহলে এই টারবাইনটা যদি ঘোরানো হয়, তাহলে এই অক্ষটা ঘুরবে, অক্ষটা ঘুরলে কুণ্ডলীটিও ঘুরবে, কার মধ্যে না শক্তিশালী ক্ষেত্র চুম্বকের মধ্যে ঘুরবে। তা শক্তিশালী ক্ষেত্র চুম্বক যখনই কয়েলটা ঘুরবে, তখন তড়িৎ চুম্বকের আবেশের উপর ভিত্তি করে এর কয়েলের দুই প্রান্তে আমরা কি তড়িৎ শক্তি পাবো। এই যে টারবাইনটা ঘোরানোর ব্যবস্থা দুরকম ভাবে হয়, সেই কারণে তড়িৎ শক্তি উৎপাদন কেন্দ্র দুরকম হয়। যদি তাপ শক্তির মাধ্যমে হয় তা তাপ বিদ্যুৎ কেন্দ্র, যদি জলের মধ্যে সঞ্চিত শক্তির মাধ্যমে হয় তখন জল বিদ্যুৎ কেন্দ্র। তা তাপ বিদ্যুৎ কি করা হয় না, একটা জলাধার থাকে, সেই জলাধার থেকে জলকে কি নিয়ে আসা হয়, দিয়ে একটা বয়লারে ভরা হয়, বয়লারে জলটাকে গরম করা হয়, গরম করলে স্টিম উৎপন্ন হবে। সেই স্টিমকে আমরা প্রচন্ড বেগে এর টারবাইনের মধ্যে চালনা করি। যখন টারবাইনের মধ্যে স্টিমটা পেরিয়ে যাবে, তার টারবাইনটা ঘুরে যাবে, এই ব্লেডগুলো লাগিয়ে ব্লেডগুলো ঘুরবে, ফ্যানের ব্লেডের মতো ভাবো, তাহলে এখানে ব্লেডগুলো ঘুরবে, ঘুরলে কি অক্ষটা ঘুরছে, অর্থাৎ কুণ্ডলীটা ঘুরবে। তা যে স্টিমটা পেরিয়ে গেল, সেই স্টিমটা টারবাইনে ঘুরিয়ে যখনই বেরিয়ে গেল, বাইরে সেই স্টিমটাকে আবার ঘনীভূত করার ব্যবস্থাকে আস্তে আস্তে জমিয়ে দিয়ে জলে পরিণত করা হয়, যে সেই জলটাকে পুনরায় ব্যবহার করে আবার বয়লারে নিয়ে আসা হয়, আবার তাপ দিয়ে তাকে স্টিম করা হয়, আবার সে একই কাজ করা হয়। অর্থাৎ স্টিমের মাধ্যমে আমরা কিন্তু টারবাইনে ঘোরাই। তা কয়লার মধ্যে যে শক্তি লুকিয়ে আছে সেই শক্তিটা কাজে লাগিয়ে আমরা তাপ উৎপন্ন করছি, সেই তাপকে কাজে লাগিয়ে জলকে ফোটাচ্ছি, জল স্টিম উৎপন্ন করছে, সেই স্টিমের মধ্যে টারবাইনে ঘুরিয়ে আমরা বিদ্যুৎটা উৎপন্ন করছি। সেখানে এই বিদ্যুৎটার নাম হচ্ছে তাপ বিদ্যুৎ। অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এই ঘটনাটাই ঘটানো হয়। এরপর যেটা হচ্ছে জলবিদ্যুৎ, এটাও কি সেই একই সিস্টেম, টারবাইনটাকে ঘোরানোর পদ্ধতি আলাদা। একটা উঁচু বাঁধ দিয়ে দেওয়া হয়, বাঁধের মধ্যে জলটাকে জমা করা হয়, বৃষ্টির জল জমা করা হয়। যখনই জল সে বাঁধের মধ্যে জমছে, মনে করো জলের মধ্যে স্থিতিশক্তি লুকিয়ে থাকছে। ঠিক এবার বাঁধটার মাঝামাঝি জায়গাতে ছিদ্র করে পাইপ লাগানো হয়, যাতে জলটা দিয়ে বেরিয়ে আসে। তা জলটাকে বেরিয়ে এবার নিচের দিকে নামানোর চেষ্টা করা হয়। তা যত জল নিচের দিকে নামবে, তা জলের স্থিতিশক্তি বা সঞ্চিত জলের স্থিতিশক্তি কমছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে।
যখনই গতি শক্তিতে রূপান্তরিত হলো, এবার সেই জল উঁচু থেকে নিচে যখন নামছে, সেই জল নামার মুখে যদি টারবাইনটিকে রেখে দেওয়া হয়, তাহলে জল এসে সে টারবাইনের উপর পড়বে, তাহলে টারবাইনটা ঘুরবে, অর্থাৎ জলের গতিশক্তিটা টারবাইনের এখানে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ফলে টারবাইনে ঘুরবে, কয়েলটা ঘুরবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে জলের মধ্যে সঞ্চিত শক্তি, যাটি যান্ত্রিক শক্তি, সে স্থিতি শক্তি হোক আর গতিশক্তি হোক, সেই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা জল বিদ্যুৎ কেন্দ্রের মূলনীতি, যে উঁচু জায়গাতে জলটা নিচু জায়গাতে ফ্লো করাবো, সেই জলের মুখে আমি টারবাইনটা রাখবো, টারবাইন ঘুরতে থাকবে, কয়েলটা ঘুরবে, শক্তিশালী ক্ষেত্র চুম্বক রাখা আছে, বিদ্যুৎ উৎপন্ন হবে। এই প্রশ্ন মনে রাখতে হবে যে তাপ বিদ্যুৎ কেন্দ্রে যখন কয়লাকে পোড়ানো হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, যেটা আমাদের পরিবেশ দূষণ ঘটায়। কিন্তু এই জল বিদ্যুৎ কেন্দ্রে, মানে জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। সেখানে এই জল বিদ্যুৎটাকে আমরা পরিবেশ বান্ধব শক্তি হিসেবে ভাবতে পারি। জল বিদ্যুৎটা আমরা পরিবেশ বান্ধব শক্তি হিসেবে ভাবি, এবং এটার উপর এখন জোর দেওয়া হচ্ছে যাতে পরিবেশটা রক্ষা পায়, পরিবেশ দূষণ কম হয়। সেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এখন জল বিদ্যুৎ কথা বেশি ভাবা হচ্ছে। তা যাই হোক, তোমাদের যে তড়িৎ চুম্বক আবেশ সঙ্গে সমস্ত ব্যাখ্যা দেওয়া হলো, ভালো করে পড়বে, দেখবে খুব ইন্টারেস্টিং আর ব্যবহারিক প্রয়োগের চোখের সামনে দেখতে পাচ্ছ। এইবার একটা কথা মাঝে আমি বলতে ভুলে গেছিলাম, একটু বলে দিই যে এসি আর ডিসি যেটা বলেছিলাম, সেই দুটোর মধ্যে ব্যবহারিক দিক দিয়ে কিছু সুবিধা আছে। অর্থাৎ ডিসি অপেক্ষা এসি ব্যবহারের কিছু সুবিধা আছে, এটা বলা হয়নি, মাঝে এটা বলা দরকার ছিল, বলে দিচ্ছি ওখানে যে ডিসি অপেক্ষা এসির সুবিধা কি। 1 নম্বর সুবিধাটা বলা হচ্ছে যে আমি এসি কে উৎপন্ন করলাম, এসি বিদ্যুৎকে উৎপন্ন, তড়িৎ শক্তি উৎপাদন করা হলো, দিয়ে সরবরাহ করা হচ্ছে, বাইরে কোথাও সরবরাহ করা হচ্ছে বা কোথাও কোনো একটা জায়গার মধ্যে বন্টন করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। সে সরবরাহ করতেই হোক বা বন্টন করতেই হোক, শক্তির অপচয়টা কম হবে এসির ক্ষেত্রে। ডিসির ক্ষেত্রে অপচয়টা বেশি হয়, কিন্তু এসির ক্ষেত্রে অপচয়টা কম হয়। তো প্রথম পয়েন্ট কি বললাম যে এসির সরবরাহের ক্ষেত্রে বা বন্টনের ক্ষেত্রে শক্তির অপচয় ডিসি অপেক্ষা অনেক কম হয়। 2 নম্বর কি বললাম, 2 নম্বর হচ্ছে যে এসি তড়িৎ উৎপাদনের খরচা ডিসি অপেক্ষা অনেক কম। অর্থাৎ ডিসি তড়িৎ উৎপাদন করতে হলে যে খরচা করতে হবে, তার থেকে অপেক্ষিত কম খরচা আমরা এসি তড়িৎটা কিন্তু উৎপন্ন করতে পারবো। 3 নম্বর যেটা হচ্ছে যে উপযুক্ত ট্রান্সফরমার সাহায্যে, ট্রান্সফরমার দেখেছো বাড়িতে পাড়া দেখবে একটা ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়, যে হয়তো 11,000 ভোল্ট ঢুকছে, সেখানে আমরা 220 বা 440 ভোল্ট বের করে নিচ্ছি, দ্যাট ইজ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার 2 ধরনের হয়, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। স্টেপ আপ মানে ইনপুটে যা ভোল্টেজ দেবো, আউটপুটে তার ভোল্টেজে বেড়ে যায়। যেমন স্টেবিলাইজারে যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। আর আমাদের ব্যবহারিক ক্ষেত্রে দেখবো, এই যে পাড়ার কথা বললাম, পাড়ার মুখে, গ্রামে ঢোকার মুখে যে ট্রান্সফরমার বসে থাকে, সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ ইনপুটে থেকে আউটপুটে ভোল্টেজটা কমে যায়। যাই হোক না কেন, সেই ট্রান্সফরমার সাহায্যে আমাদের প্রয়োজন মতো বেশি ভোল্টেজের তড়িৎ পেতে পারি বা কম ভোল্টেজের তড়িৎ পেতে পারি, কিন্তু ডিসি ক্ষেত্রে এরকম কিছু করা সম্ভব নয়। অর্থাৎ এসি ক্ষেত্রে আমরা ট্রান্সফরমারকে কাজে লাগিয়ে আমাদের প্রয়োজন মতো ভোল্টেজ কমাতেও পারি বা ভোল্টেজকে বাড়াতেও পারি। 4 নম্বর কেস কি বললাম, বলছি যে 4 নম্বর হচ্ছে উচ্চ কম্পাঙ্কের, কম্পাঙ্ক মানে কি, এই যে দিক, এসি ক্ষেত্রে দিক পরিবর্তন করা বলছিলাম, তা প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন হয়, কত সংখ্যক দিক পরিবর্তন হয়, এটা কম্পাঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। তা উচ্চ কম্পাঙ্কের এসি কে আমরা কিন্তু অনেক দূরবর্তী জায়গাতে কম শক্তি অপচয় করে কিন্তু পাঠাতে পারি, সম্প্রচার করতে পারি। অর্থাৎ শক্তি অপচয় কম করে আমরা উচ্চ কম্পাঙ্কের এসিকে আমরা এক জায়গা থেকে অনেক অনেক দূরের জায়গায় কিন্তু পাঠিয়ে দিতে পারি, কিন্তু ডিসি ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আমি তাহলে ডিসি অপেক্ষা এসি সুবিধাগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রথম সুবিধা কি বললাম, যে ডিসি অপেক্ষা এসি ক্ষেত্রে ওই তড়িৎ শক্তি সরবরাহ এবং বন্টনের শক্তি অপচয় কম হয়। 2 নম্বর বললাম যে ডিসি অপেক্ষা এসির উৎপাদন করার খরচাটা কম হয়। 3 নম্বর যে উপযুক্ত ট্রান্সফরমার সাহায্যে আমাদের প্রয়োজন মতো ভোল্টেজটা কম বেশি করতে পারি এসির ক্ষেত্রে। আর 4 নম্বর হচ্ছে উচ্চ কম্পাঙ্কের এসিকে আমরা অনেক দূরবর্তী স্থানে কিন্তু প্রেরণ করতে পারি। তাহলে আজকের ক্লাসটা সম্পর্কে যেটা বললাম, যে তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে সমস্ত ব্যাখ্যা করা হলো, তোমরা বাড়িতে পড়বে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এর পরের দিন আমরা নতুন জিনিস শিখবো।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এইটুকুই তোমাদের কাছে বলার। ঠিক আছে, ওকে।